আমার হাজব্যান্ড মাঝখানে খুবই সিক হয়ে গিয়েছিল, নিউমোনিয়া হয়ে গিয়েছিল। সো ও তখন স্কোয়ারে প্রায় 15-20 ডেজের মতো আইসিইউতে ছিল। হ্যাঁ, তখন অরূপা ইজ দ্য পারসন দ্যাট ও আমার বাসায় ছিল, আমার বেবিকে টেক কেয়ার করছে, রান্না করছে এবং আমার বেবিকে খাওয়াইছে, আমার পুরা বাসা টেক কেয়ার করছে। আর আমি আমার হাজব্যান্ডকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করছি। আসলে আমরা আসলে সোল সিস্টার, কোথাও না কোথাও আসলে মিল আছে। আমার কিছু হলে ওর হয়, ও কান্না করলে, ওর মন খারাপ হলে আমি কেন জানি বুঝি, আমি ফোন করে বলি। ও মনে মনে একটা কথা বললে আমি হয়তো বললাম, কিছুক্ষণ পরে এইটা বলেছিলি না ওই জায়গাটায়, বলছে হ্যাঁ একদম, তুই বুঝলি কিভাবে। মনে মনে কি বলতেছে হ্যাঁ, মানে এটা আমাদের হয় দুজনের। এটা তো সিনেমার ওই দৃশ্যের মতো যে আমাকে মেরে তো লাভ নেই, আমি তো রয়েছি হৃদয়ের মধ্যে, আমি হৃদয়কে মেরে ফেলবো, হৃদয়কে মেরে তো লাভ নেই বাবা, ও তো রয়েছে আমার মধ্যে। লোক তো পাগল হয়ে গেছে, কি করবে তুমি তো সেই কাণ্ড। সম্পর্ক যেখানটায় কিছু তৈরি হতে পারে, সম্পর্ক যেখানে সম্ভাবনা আছে, সম্পর্ক যেটাতে সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে, এই রকম জিনিসগুলো খুব বিরল। সম্পর্ক বলতে এখন আমরা বুঝি পা ধরে টানা, আমরা বুঝি পেছন থেকে স্ট্যাবিং করা, আমরা বুঝি দুর্নাম করা। আমরা এখন দেখে আসছি সম্পর্ক মানে বিপদের সময় আরও একটু বেশি বিপদে ফেলার চেষ্টা। আমাদের এই শোটা, আজকে শোটা, এবং আজকে একটা ব্র্যান্ড নিউ শো আমরা চালু করতে যাচ্ছি, সম্পর্কের গল্প। সেখানটায় প্রতিটা অদ্ভুত সম্পর্কের যে ইতিবাচকতা, কতটা জরুরত বেঁচে থাকতে একজন আরেকজনের সাপোর্ট সিস্টেম হয়ে কাজ করা, সেই গল্পগুলো শুনবেন এবং শোনাবেন আপনার কাছের মানুষদের, যেন পৃথিবীর জন্য একটা ইতিবাচক প্রচেষ্টা হয়ে দাঁড়ায় আপনারা আমার। আজকের প্রথম পর্বে আমার গেস্ট হচ্ছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি অরুতাস এর দুইজন ওনার। একজন হচ্ছেন ফারজানা কবির তাসমিন এবং আরেকজন হচ্ছে অরূপা দত্ত। বাংলাদেশে ঢাকাতে যতগুলো প্রতিষ্ঠান সুনামের সাথে ব্যবসা করছে, ইন্টেরিয়র নিয়ে, আর্কিটেকচার নিয়ে নিজেদের ব্যবসা, এবং দুটো মেয়ে ব্যবসা করতেছে একসাথে, আবার দুজন বান্ধবী, এবং দীর্ঘদিন ধরে 2014 সালে শুরু, 15 পহেলা জানুয়ারি থেকেও যদি কাউন্ট করি, কতদিন, 10 বছর হয়ে গেছে একটা জার্নি, রাইট? সো মানে প্রথমত দুটো মেয়ে একসাথে 10 বছর আছে, মানে বিরাট ব্যাপার। তারপর দুজন একসাথে ব্যবসা করতেছে, মানে যেখানে প্রতিটা মোমেন্টে অঙ্কের হিসাব, সিদ্ধান্তের হিসাব, নেতৃত্বের হিসাব। আমার কাছে এই সম্পর্কটা বড় অদ্ভুত লাগছে তাসমিন, বড় অদ্ভুত লাগছে যে এটা কেমন করে হইল। আমি না শুরুটা থেকে আসতে চাই, সফলতার গল্প পরে শুনবো, আগে বিসমিল্লাহ থেকে আসতে চাই, কখন দেখা, তারপরে কেমন কেমন করে। আচ্ছা, তো অরুতাসের গল্প, আমার নাম তাসমিন বলেই দিয়েছেন আপনি। তো একটু কম ফর্মাল থেকো, আমি জানি, আমরা জানি তুমি বড় লোকস, বাট আমি বড় লোকস, আমি দিন আনি দিন খাই। আর আমি এইটুকু বলে রাখতে চাই, এরা দুজনই বাংলাদেশের সবচেয়ে বড় পরিবারগুলোর মধ্যে বিলং করে, যারা সম্মানিত। দুজনের বাবার নাম হচ্ছে হোসেন কবির, আপনারা সবাই চেনেন, বড় ব্যবসায়ী ছিলেন, দেশের জন্য তিনি অনেক কাজ করেছেন। এবং আরেকজন বিকে দত্ত, নেভি অফিসার হিসেবে তিনি কাজ করেছেন। বাংলাদেশের যারা দেখে রাখেন অ্যাকচুয়ালি বাংলাদেশকে, তাদের একজন তিনি। সো বাবাদের জন্য আমাদের তরফ থেকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা। তো অরুতাসটার জার্নি, ফার্স্টে তো যখন আমি ইউনিভার্সিটিতে, শান্তমরিয়াম ইউনিভার্সিটি থেকে আমাদের ইন্টেরিয়র আর্কিটেকচারের উপর আমাদের পড়াশোনা, আমি দেখা হওয়ার শুরু থেকে, হ্যাঁ দেখা হওয়ার শুরুটাই আমি বলছি, অরূপার সাথে আমার কোথায় দেখা। তো যখন আমি ইন্টেরিয়র আর্কিটেকচারে শান্তমরিয়াম ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করছি, তখন আমি অন্য একটা ব্যাচে থাকি, যেটা হচ্ছে 15th ব্যাচে থাকি। কত সালের ঘটনা এটা? এটা হচ্ছে 2010 সালের ঘটনা। তো তারপরে আমি প্রেগনেন্ট হয়ে যাই আমার বড় ছেলেকে নিয়ে। সো তখন আমি একটা সেমেস্টার ড্রপ দিই। ওকে। যখন আমি আবার কন্টিনিউ করতে যাই, তখন যখন আমি ক্লাসরুমে ঢুকি, তখন আমি 15th সেমেস্টারে কন্টিনিউ করি। যখন আমি কন্টিনিউ করি, ফার্স্টে যখন আমি ক্লাসে ঢুকি, যে আমি চেয়ারে বসলাম, অরূপা পিছন থেকে, শি ইজ দ্য ফার্স্ট ওয়ান যে এসে আমার কাছে বসে, আমাকে বসে আমার নাম জিজ্ঞেস করে, আমি কোথা থেকে। তখন আমি ওকে বললাম যে আমি তোমাদের সিনিয়র, এরকম আমার বেবি হয়েছে, আমি ড্রপ দিয়েছি, এখন আমি কন্টিনিউ করছি। সো ও আমাদের ক্লাসের সিআর থাকে, এবং সে তখন আমার সাথে ফার্স্ট কনভারসেশন, তার সেদিনই ওর সাথে আমার ফার্স্ট পরিচয় এবং ফার্স্ট দেখা ইউনিভার্সিটিতে, মানে ক্লাসরুমের মধ্যে, ক্লাসরুমের ভিতরে, শুধুই ক্লাসরুমের ভিতরে, রাইট। ওকে ওকে। মানে আগানো দেখা, তোমার প্রথম এক্সপেরিয়েন্স কি ছিল রূপা? আমি সরি, আপনি তুমি মিশাই ফেলি, এই জন্য মাপ চেয়ে নিচ্ছি অ্যাডভান্স। হ্যাঁ,
যেহেতু ও একা একা ফার্স্টে সিটটাতে বসেছিল, আমি অনেকক্ষণ ধরে দেখলাম যে আসলে কেউ গিয়ে কথা বলছে না। মেবি হয়তো সিনিয়র, অনেকে চিনছে না, সবারই একটা করে গ্রুপ থাকে, ওখানে আমাদের সবারই গ্রুপ ছিল। তো এই জন্য আমি দেখছি আসলে মেয়েটা একদম একা একা বসে আছে। তো যেহেতু আমি সবার সাথে কথা বলি, সবার সাথে আমাকে মিশতে হয়, তা আমি গেলাম, আমি গিয়ে ওর সাথে কথা বললাম, সব কিছু শুনলাম, কোন ব্যাচের ছিল, তারপরে কেন তুমি এত লেট করে মানে আবার যে তোমার জার্নিটা শুরু কেন, এই অনেক গল্প হতে হতে এর মধ্যে ওর ফোনে দেখলাম যে কিছু একটা মেসেজ বা কিছু একটা এসছে। তো তখন ও আমাকে বলছিল যে আমার একটা বেবি আছে, বেবির ছবি সামনে মনে হয় এসেছিল এরকম কিছু একটা। আমি বললাম যে বাচ্চাটা তো অনেক কিউট, হাঁসের বাচ্চার মতো। তো আমি হচ্ছে ইনুকে আসলে হাঁসের বাচ্চা বলেই ডাকতাম। এত সুন্দর একটা বাচ্চা, ফর্সা টুকটুকা, মানে যে হলুদ হাঁসের বাচ্চা থাকে না, হলুদ সাদা এরকম টাইপের। ইনফ্যাক্ট ওর মায়ের লাইট সেট করতে গিয়ে আমি বিপদে পড়ে যাচ্ছি, মানে আমি একবার এক ধরনের লাইট করতেছি, তাও জ্বলে যাচ্ছে হ্যাঁ, ও কালার। এত মানে সুন্দর ফর্সা। তো বাচ্চাটা দেখা পাচ্ছি এত সুন্দর বাচ্চা, তোমার বাচ্চা দেখতে যাবো একদিন। তো এই আমি এরপরে ও যখনই ক্লাসে আসতো আমি ওকে বলতাম যে হ্যাঁ তোর বেবির ছবি দেখি, মাঝে মাঝে এই গল্প করতাম, তো ওর বেবির ছবি দেখতে চাইতাম। তো এরপরে হচ্ছে আমিও যেহেতু ম্যারিড ছিলাম, আমার খুব ভালো লাগতো আর কি ওর বাচ্চার ছবি দেখতে। না না, আমার বেবি হয়নি। ওর বেবি নাওয়াটাই আমার বেবিকে দেখে ইন্সপিরেশন। ওকে, হ্যাঁ। তো তারপরে হচ্ছে এই তো ধীরে ধীরে ফ্রেন্ডশিপ হলো। এরপরে ওর কোনো সমস্যা হলে বা কোনো কিছু হলে, যেটা আমি ক্লাসে সবার জন্যই করতাম, যে কারো কোনো প্রবলেম হলে সেটা আমি দেখে দিতাম। তো ওরও এরকম কিছু হলে দেখে দিতাম। এরপরে ও আমাকে হেল্প, হ্যাঁ, যেটা হচ্ছে আমি ম্যারিড, আমার বেবি আছে, আমি কারো বাসা, যেহেতু আমরা আর্কিটেকচারের উপরে পড়াশোনা করছি, আমাদের অনেক মডেল বানাতে হতো, অনেক অ্যাসাইনমেন্ট থাকতো, সো গ্রুপে করতে হতো। তো কোথাও গিয়ে থেকে করাটা এটাই হচ্ছে সবার জন্য একটুখানি সাপোর্টিভ হতো। তো সবাই তখন অরূপা তখন ওই ডিসিশনটা সে দিত যে ঠিক আছে আমরা সবাই তাসমিনের বাসায় থাকবো, থেকে ওখান থেকে আমরা কাজ করব। মুভ করতে পারছে না, আর ওকে আমাদের গ্রুপে নিতাম যে আসলে সবাই ওর সাথে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি কোপ আপ করতে পারছে না, যেহেতু আমরা মোটামুটি একটা ভালো বন্ধু হয়ে গেছি। ওর বাসায় গেলে ওরও হেল্প হচ্ছে আর আমার ওর বেবিটাকে দেখা হয়। হ্যাঁ, সো তখন ওই আমার বাসাতে বসে আমরা রাত্রে একসাথে স্টে ওভার করতাম, করে কাজ করতাম একসাথে, সকালে অ্যাসাইনমেন্ট জমা দিতাম। এইভাবেই আমাদের ইউনিভার্সিটি লাইফের জার্নিটা শুরু। এবং আমাদের পরে যখন মিডল অফ দ্য সেমিস্টারে গিয়ে ও প্রেগনেন্ট হলো, তখন ও আমার বাসাতে, ও টেস্ট করলো, রিপোর্ট নিয়ে সেদিন সবে বরাত ছিল। আরে বাপ রে, হ্যাঁ, দারুণ। বাসায় আমরা হালুয়া টালুয়া করতেছি, তো আমার লোক গিয়ে ওর রিপোর্ট নিয়ে আসে মেডিনোভা থেকে। আনার পর আমি সব বন্ধ করে ওর রিপোর্ট নিয়ে ওর বাসায় যাই, জানলা আমাদের তো আরেকজন বেবি আসতেছে। সো এইভাবেই আমাদের ইউনিভার্সিটি লাইফের জার্নি শুরু করা। ওর বেবি হলো, আমরা একসাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। এর মধ্যে মাঝখানে আমাদের রিলেশনটা খালি পড়াশোনা দিয়েই একসাথে বন্ডিং হয় নাই। যখন আমরা পড়াশোনা করছিলাম সেমিস্টার, আমার হাজব্যান্ড মাঝখানে খুবই সিক হয়ে গিয়েছিল, ওর নিউমোনিয়া হয়ে গিয়েছিল। সো ও তখন স্কোয়ারে প্রায় 15-20 ডেজের মতো আইসিইউতে ছিল। হ্যাঁ, আইসিইউতে ছিল তখন, মানে খুবই খারাপ অবস্থা। আমার বাচ্চার তখন 1 বছর বয়স। তো তখন ওই সময় আমার বাসায় আমার হেল্পিং হ্যান্ডরাও কিছু ছুটিতে ছিল, বাসায় কোনো লোকও ছিল না বলতে গেলে। তখন অরূপা ইজ দ্য পারসন দ্যাট ও আমার বাসায় ছিল, আমার বেবিকে টেক কেয়ার করছে, রান্না করছে এবং আমার বেবিকে খাওয়াইছে, আমার পুরা বাসা টেক কেয়ার করছে। আর আমি আমার হাজব্যান্ডকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করছি। এবং আমার শাশুড়িও তখন আমার বাসায় ছিলেন। তখন অরূপা ইজ দ্য পারসন দ্যাট সে পুরা সংসারটা আমার টেক ওভার করছে সে, আর আমি আমার হাজব্যান্ডকে নিয়ে দৌড়াদৌড়ি করছি। তারপর আমার হাজব্যান্ডকে নিয়ে তারপর আমার হাজব্যান্ডকে নিয়ে আমার আবার দেশের বাইরে যেতে হয় তাকে ব্যাংককে ট্রিটমেন্ট করানোর জন্য, যে ফার্দার তার কি অবস্থা দেখার জন্য। তখন আমি আমার বেবিটাকে রেখে যাই। তখন অরূপা ইজ দ্য পারসন যে আমার বাসায় থেকে আমার ছেলেটাকে নিয়ে 3 দিনের জন্য আমরা যাই, বাট ওই 3 দিন ও আমার বাসায় থাকা, সে আমার বাচ্চাকে নিয়ে ঘোরা, খাওয়ানো, আমার বাচ্চাকে টেক ওভার করা, সব কিছু এভরিথিং। আর আমার বেবিটা যখনই হয়েছে তখন প্রায় সে তার ওই যে অ্যাডিনয়েডের প্রবলেম ছিল। সো না হসপিটালে ভর্তি হতে হতো, অ্যাপোলোতে ওকে নিয়ে থাকতে হতো। সো ও তখনই দেখা যেত আমি সেই ক্লাসে যেতে পারছি না, আমার অ্যাসাইনমেন্ট করা লাগছে, জমা দিতে লাগছে। আমি যেহেতু গ্রুপে আছি, ওইটা আমাকে ওভারকাম করা, যেন আমি অ্যাবসেন্ট না হই, সাপোর্ট যেটা বলে একটা, এটা কোনো দিনও
কোনোভাবেই এটা মানে বলা যাবে না যেটা যে কত বড় একটা হেল্প আমার জন্য, যে আমার অ্যাসাইনমেন্ট যেন ফুল টাইমে সাবমিট করা, সব কিছু আমার ঠিক মতো হয়। আবার ও ইউনিভার্সিটিতে এগুলো জমা দিয়ে আবার হসপিটালে চলে আসা আমার বেবির কাছে, এসে ওখানে থেকে আমাকে বলছে তুই বাসায় যা, যে শাওয়ার টাওয়ার নে, আমি ইহানের কাছে আসি। আমার হাজব্যান্ড তো অফিসে, ও আবার অফিস থেকে আসতেছে বিকালে, তো ওই টাইমটুক আমার বেবির কাছে সে থাকা আসা, মানে এটা মানে বলে বোঝানো যাবে না আমাদের রিলেশনটা যে মানে কিরকম একটা অদ্ভুত, মানে বলতে গেলে সেই জন্যই আমরা বলি আমরা সোল সিস্টার, ফ্রেন্ড এবং বোনের চেয়েও বেশি। যেমন আমি ওর বাবা মাকে বাপি ডাকি, এবং ওর ভাইও আমাকে টিডি ডাকে, মানে বড় বোন ডাকে, এবং সবাই আমি যখন আমেরিকাতে মাঝখানে গিয়ে থাকলাম, আমাদের ভাইয়ের বিয়ে ঠিক হলো, বাপি গিয়ে শ্বশুরবাড়িতে বলছে, দেখেন আমার বড় মেয়ে এখানে নেই, আমার বড় জামাই নেই, আমি তো এখন বিয়ের ডেট ফেলতে পারবো না। ও মাই গড। তো আমি তখন আমেরিকা থেকে ফোন দিয়ে বললাম, বাপি এটা তো লগ্ন তো আপনি, ওরা বলতেছে 2 বছর পরে পাবেন না, আপনি এটা করে ফেলেন, আমি আসতেছি। তখন গিয়ে সে বলে কি না, তারপর আমি আমার মেয়ের জামাই মেয়ে অনুমতি দিলে তারপরে আমি আর আমার হাজব্যান্ড যখন বলেছি তখন গিয়ে এই অনুষ্ঠানটা করেছে। সো এটা মানে এটা হচ্ছে ওয়ান অফ দ্য, মানে আমি বলবো কারো যেন মানে আমি খুবই ভয় পাই যে আল্লাহর নজর না লাগে। আমাদের সম্পর্কটা অনেক অনেক অন্যরকম। এই যে অরুতাস আজকে এই পর্যায়ে আসছে, এটা আমরা যে অরুতাসের জার্নিটা কিভাবে শুরু, এটা আপনার অরূপার মুখ থেকেই শুনেন, আমি অরূপাকে দিচ্ছি। আমার এইটুকু খুব অদ্ভুত লাগতে, ধরো সরি এভাবে বলতেছি, হ্যাঁ, স্বার্থ ছাড়া একজন আরেকজনের সঙ্গে মানুষ ফোনও দেয় না, সেখানটায় তুমি আরেকটা পুরো পরিবারের সবকিছু মাথায় বহন করে নিয়ে যাইতেছো, ওরকম এটা খুব স্বাভাবিক ব্যাপার না। আমার লোভ হইতেছে আসলে জানতে যে এই অনুভূতিটা, এই বোধটা একটা মানুষ কেমনে অর্জন করে, কেন, কিভাবে। আমরা মানে শুনবেন ওর কাছ থেকে, তারপর ওর বেবি হলো, ওর বেবি সিক হইলো, এখন ওর কাছ থেকে শুনেন প্লিজ। আমার হচ্ছে গিয়ে আসলে কারোর সাথে কোনো কিছু আমি কোনোদিনই স্বার্থ নিয়ে করিনি। আমি খুব কম মানুষের সাথেই মেশা হয় যার সাথে আমার মনে হয় যে আমি ওর সাথে মিশে খুব মানে থাকে না যে একটা মনের আরাম, হ্যাঁ এখানে বসে একটা আরাম, তো মনের হ্যাঁ যে মনের যেমন একটা আরাম থাকে যে হ্যাঁ এর সাথে মিশে ভালো লাগছে, আমার মনের সাথে মেন্টালিটি তার মিলছে, তো এরকম মানুষের সাথে আমার খুব মেশা হয়। তাছাড়া আমার আসলে ওই হাই হ্যালো পর্যন্তই শেষ। আমার প্রচুর ফ্রেন্ড, কিন্তু আমার কাছের বন্ধু বান্ধব খুব হাতে গোনা, বা আমার দুনিয়াটাও খুব ছোট। তো ওর সাথে আমার আসলে ওরকম একটা বন্ডিং তৈরি হয়ে গেছিল, আমি বলবো না ওর সাথে আমার বন্ধুত্ব হয়েছে সামহাও। এটা আসলে ওপর আলার থাকে না যে আমরা আসলে একসাথে ব্যবসাও করতে চাইনি, আমরা দুজনের বন্ধুও হতে চাইনি, কিন্তু ওপর আলাই আসলে আমাদেরকে এক করেছে, আর উনি আমাদেরকে আসলে এই যে ব্যবসায়িক যে সম্পর্ক বা পরিবারের যে সম্পর্ক উনি করেছে। আসলে আমরা আসলে সোল সিস্টার, কোথাও না কোথাও আসলে মিল আছে। আমার কিছু হলে ওর হয়, ও কান্না করলে, ওর মন খারাপ হলে আমি কেন জানি বুঝি, আমি ফোন করে বলি, ও মনে মনে একটা কথা বললে আমি হয়তো বললাম, কিছুক্ষণ পরে এটা বলেছিলি না ওই জায়গাটায়, বলছে হ্যাঁ একদম, তুই বুঝলি কি হবে, মনে মনে কি বলতেছে, হ্যাঁ মানে এটা আমাদের হয় দুজনের। এটা তো সিনেমার ওই দৃশ্যের মতো যে আমাকে মেরে তো লাভ নেই, আমি তো রয়েছি হৃদয়ের মধ্যে, আমি হৃদয়কে মেরে ফেলবো, হৃদয়কে মেরে তো লাভ নেই বাবা, ও তো রয়েছে আমার মধ্যে। লোক তো পাগল হয়ে গেছে, কি করবে তুমি তো সেই কাণ্ড। হ্যাঁ আমাদের আসলে এরকমই, মানে দুজনের এরকমই যে এই যে এত দূরে ছিলাম, তো মানে কিছু কিছু হয় না যে এটা তো আসলে মিডিয়ার সামনে বলা যাচ্ছে না, কিছু না অনেক কথা না অনেক কথাবার্তা থাকে না, বলা উচিত না। ওখান থেকে আমাকে বলছে যে এরকম ঘটনা, বা আমিও বলছি যে দেখছি যে হ্যাঁ আমাদের দুজনেরটা মিলে যাচ্ছে, কিছু জিনিস এরকম হয়। ব্যবসা শুরুটা কেন করলে, কিভাবে হলো? প্রথমে এটা আসলে আমার অনেক আগের থেকে ইচ্ছা ছিল। 5th সেমিস্টারে যখন আমি, তখন থেকে আমি বলছি আমি লাইসেন্স করবো, আমি লাইসেন্স করে ফেলবো, আমি আসলে আমার দ্বারা জব হবে না, হ্যাঁ তো আমি আসলে ব্যবসায় করতে চাই। কারণ আমি যখন জব করতে গিয়েছিলাম তখন আমার মনে হয়েছে যে সামহাও মানে এই টাইম টেবিলটা এরকমটা আমার জন্য না, যে একজন আমাকে একটা জিনিস অর্ডার করবে, আমার মনে হয় যে এখানে আরও কিছু ক্রিয়েটিভিটি থাকতে পারে, আরও কিছু ইনপুট থাকতে পারে যেটা আমি দিলে জিনিসটা একটু বেটার হতে পারে, কিন্তু এটার বলার যে স্বাধীনতাটা এটা আমার দরকার, মানে আমি বেশ স্বাধীন চেতা, আর আমি খুব স্বাধীন চেতার জন্য আসলে ও আমাকে খুব ভালো বোঝে, হ্যাঁ যে আমার কোনো মানে আমি একটা জিনিস ওর কাছে বললাম যে এটা এভাবে করলে ভালো হবে, ও ওটাতে আরও 2-3টা জিনিস ইনপুট দিয়ে বলে হ্যাঁ তাহলে এটা ভালো হবে, এটাকে আরও এভাবে করে ভালো করা যায়, আমি জানি হ্যাঁ এভাবে ভালো করা যায়, এবং ও আমাকে সবসময় সাপোর্ট দেয়, তুই কর না, তুই কর, হ্যাঁ কোনো একটা কাজে যাবো তুই কর, তুই শুরু কর, না হলে তো না হলো, কিন্তু তুই কর তো একবার। তো এই যে একটা সাপোর্ট দেওয়া, আমি সবসময় বলি যে তুই আমার ব্যাকবোন। তো শুরু করতে যাওয়ার সময় আমাদের আরেকজনের সাথে একটা শুরু করার কথা ছিল বিজনেসটা, তখন ও আমাকে বলল যে
ও যদি না করে একটু আমতা করছে তো আমরা নয় করব বা কি করব দেখি। তো ও আবার ওর সাথে কথা বলে বলছে যে দেখো এটার মধ্যে আসলে এটার কোনো ফিউচার নেই, আসলে এটা করে কি হবে। তো হ্যাঁ, যে এটা কী হবে, এটা আসলে ওরকম কোনো ফিউচার নেই, এটা আসলে ওরকম করে মানে ওয়ার্ক করবে না, এরকম ওয়ার্কআউট করবে না। তো ওকে পরে আমি বলছি কি শোন, আমি তোকে আজকে বললাম যে এটা ভালো একটা কিছুই হবে, তুই যদি আমার সাথে থাকবি। তখন আমার আসলে হাতে কোনো টাকা পয়সা ছিল না, কারণ আমরা দুইজনই ফ্রেশার, কিন্তু ওর মোটামুটি যেমন তো ভাইয়ার সাথে আছে, ওর ফ্যামিলি একটা মানে কিছু ওর ফ্যামিলি থেকে ওর কিছু সাপোর্ট আছে। তো আমার একেবারে পুরো সাপোর্ট ছিল না, এবং আমি কারো কাছে বলবো, হাত পাতবো, চাইবো, আমি এরকম টাইপের মানুষও না। সাপোর্ট ছিল, বাট ও হচ্ছে কারো কাছ থেকে নিবে ওইটা ও করেনি, যেহেতু ওর বাবা মা দুজনই অ্যালাইভ আল্লাহর রহমতে। আর আমার তো বাবা 2005 এ সে মারা গিয়েছে, সো আমি আমার বাবার কিছু ইনহেরিট করেছি, তো ওগুলো এখন আমার হাতে আছে। সো দুজনেরই সাপোর্ট আছে, বাট ও হচ্ছে তখন ওর বাবা আছে, বাবার কাছ থেকে চাওয়াটা ও চাবে না। আমি হলেও চেতাম না যখন আমার বাবা যদি অ্যালাইভ থাকতো। সো আল্লাহ এখন আমার বাবাকে নিয়ে গেছে, সো কোইন্সিডেন্টলি আমি আমার বাবার জিনিসগুলো ইনহেরিট করেছি, সো ওগুলো আমি আমার কাছে পেয়েছি। তো তখন ও আমাকে বলল যে তুই আমি এটা করব, বাট এর আগে একটা কথা বলিনি। তো বিজনেস যখন ও বলছে ও আলাদা করবে, আমিও কিন্তু আমার মতো ট্রেড লাইসেন্স আলাদা করেছি, আমিও বিজনেস করব, আমিও বিজনেস ফ্যামিলি থেকে আসছি, বিজনেসই করব, আমিও জব করব না। সো বিজনেস ট্রেড লাইসেন্স আলাদা করেছি, ও ট্রেড লাইসেন্স আলাদা করেছে, যে দুইজন আলাদা আলাদাই ব্যবসা করব, একসাথে যে ব্যবসা করব এটা তো কোনোদিন মাথাতেই ছিল না। পরে ও যখন বলল যে দেখ তো একসাথে করি, আর হচ্ছে গিয়ে তুই যদি আমার কাছে এখন কিছু নাই, তো তুই যদি কিছু এখানে সাপোর্ট করতে পারিস, আমরা একসাথে করি, তুই যদি এটা আমাকে বিশ্বাস না করস তাহলে কিন্তু আমি আমার জুয়েলারি তোকে দিয়ে যাব, আমাকে বলছে। তার মানে হচ্ছে মানে নিজের সম্বলটুক আমাকে দিয়ে সে ব্যবসা শুরু করতে বলতেছে তার সাথে। তখন আমি তাকে বললাম না, তোর জুয়েলারি লাগবে না, তোর জুয়েলারি লাগবে না, আমি একটু চিন্তা করি। এটুক বলেই ওই দিন ওখান পর্যন্তই আমাদের স্টপ ছিল। তো একদিন আমিও কোথায় যাচ্ছি, আর ও দেখলো আমি কিছু জানাচ্ছি না, ওর জবের জয়নিং না ইন্টারভিউ, জয়নিং ওইদিকে জবের জন্য, ও তো ব্রাইট স্টুডেন্ট, 4 মানে সে তার 4 out of 4 সেটা মানে ফ্যাবুলাস স্টুডেন্ট, সে তার জব পাওয়া ওয়ান্টের ব্যাপার, কোনো ব্যাপারই না তার। সে জবে সে জয়নিংয়ে যাচ্ছে। তো আমি ওকে ফোন দিছি, কোথায় তুই? বলতেছে এরকম আজকে তো আমার ফার্স্ট জয়নিং তাসমিন, আমি জয়নিংয়ে যাচ্ছি। কি তুই চাকরি নিয়ে নিলি, তুই আমাকে কিছু জানালি না? বলো যে না তুই আর কিছু জানাস নাই, তাই আমি যাচ্ছি। আমি কি কোথায় তুই? বলে আমি সিএনজিতে আমি যাচ্ছি। তুই কত টাকা বেতন পাবি? ও আমাকে একটা অ্যামাউন্ট বলছে। বলার পর আমি বলছি যে এই টাকা তো তোর সিএনজি। হ্যাঁ, ও তারপর আমি ওকে বলছি কি জীবনে কোনোদিন বাসে উঠছিস? বলে কি না। আর কি এই টাকা তো তোর সিএনজি ভাড়াতেই চলে যাবে, ট্যাক্সি ভাড়াতেই চলে যাবে। আচ্ছা তুই গাড়ি সিএনজি ঘোরা। বলে কি বলিস তুই? সিএনজি ঘোরা আমরা আজকের থেকেই শুরু করব। আমি ওকে বলছি, আমি ওকে জয়েন করতে দেইনি, ওকে আমি মিড রাস্তার থেকে ঘুরাই নিয়ে চিন্তাই করে নিয়ে তখন আমাদের অলরেডি লাইসেন্স করা, মানে আমি কিছুদিনের জন্য চাচ্ছিলাম যে আমি কিছুদিনের জন্য চাচ্ছিলাম যে আমি আসলে একটু চাকরি করে টাকাটা জমিয়ে তারপরে আমি শুরু করব, মানে এই উদ্দেশ্যে আমার আসলে মানে জয়েন করার ইচ্ছা ছিল। তো তখনও বলছে যে না তুই, আমি দেখ পরে কিন্তু তাহলে বলবি না, পরে আবার বলবি যে না আমি এখন করবো না, তাহলে কিন্তু হবে না, একবার নেমে গেলে আর পেছনে যাওয়া যাবে না। তো বলছে না সমস্যা নেই, আমি কথা দিচ্ছি তোকে, যা শুরু করব, যাই আছে। তো ওই দিন রাতের থেকে আমি কথা বললাম, আমি ওদেরকে ফোন করলাম, ফোন করে আমিও সিএনজি ঘুরালাম, সিএনজি ঘুরিয়ে তারপর আমার তারপরে ওই উইকের মধ্যেই ট্রেড লাইসেন্সে আমার সাথে ওর নামটা অ্যাড করলাম, করার পরে বিসমিল্লাহ বলে আমরা শুরু করে দিলাম আর কি। তো ওই যে গয়নার কথাটা আসছিল, যে ও আমাকে গয়না দিয়ে যাবে, তো আল্লাহর কি অশেষ রহমত, আমি তো গয়না বলছি না লাগবে না, তো আমি যে টাকাটা দিব, আল্লাহর কি অশেষ রহমত আমাদের দুজনের। যখন আমরা ফার্স্ট ট্রেড লাইসেন্সের নাম টাম দিয়ে আমরা সব ট্রেড লাইসেন্স রেডি, আমরা তখন আমরা একটা বাসা, মানে প্রথম আমরা তো জাস্ট স্টার্ট করতেছি, আর ওর তখন মাত্র ছোট একটা বেবি, ওর হচ্ছে বড় একটা বাসা মিরপুরে। তখন আমরা বললাম যে সাইডের এই ওর বাসাটা ছিল এত সুন্দর একটা স্ট্রাকচারে যে দুইটা ডোর ছিল। তখন আমরা বললাম যে আমরা প্রথমে একটা অফিস না নিয়ে এটাকেই আমরা হাফটা আমরা অফিসের জন্য নিয়ে নিই, হাফে তুই থাক। বলো হ্যাঁ ফ্যাবুলাস, এটা খুবই সুন্দর হয়। তো ওই যে আমাদের অফিস করা হলো। তো ফার্স্ট যখন আমরা মানে ইনভেস্ট
করবো আর কি, যে ইয়ে করবো, পিচ করতে যাবো। হ্যাঁ মানে ট্রেড লাইসেন্স এগুলাতে মনে করেন পেমেন্ট করলো, সব কিছু করলাম, তো আমরা একটা কাজ আসছে, তো আমারও কোনো টাকা দেওয়া লাগলো না, ওরও কোনো টাকা দেয়নি, আমাদের যে ফার্স্ট যে আমাদের ক্লায়েন্টের কাজ ওটা দিয়েই আজকে আমাদের অরুতাস বিটি। এখন আমরা সত্যি বলতে পারি যে আমরা একদম জিরো থেকে শুরু করেছি, কোনো ইনভেস্টমেন্ট ছিল না, সম্পূর্ণ উপরওয়ালার একটা আশীর্বাদ এটা। আমাকে ইয়েটা বলেন তো, ওকে যে সাপোর্টটা দেওয়া, যে তখন যদি ওকে যদি আমি যদি ওকে না বলতাম যে না আমি আছি, সে ভালো চাকরি হয়ে যেতে পারতো, চাকরি করতো, পরে দিয়ে করতো বা গয়না দিত, কিন্তু ওর যে সাপোর্টিভটা তখন ওই জিনিসটা হচ্ছে যে আমি ইনভেস্ট করব, তুই চলে আস। কিন্তু আল্লাহ তখন দেখেছে আমাদেরই এমন একটা কাজ আসছে, আমাদেরকে দুজনকে কাউকে ইনভেস্ট করতে হয়নি, আমাদের অরুতাসই আমাদেরকে আজকে এই প্রতিষ্ঠান এখানে নিয়ে তার মানে হচ্ছে ভেতরের ইচ্ছাটা, আকাঙ্ক্ষাটা, হ্যাঁ আমাদের দুজনের ভালোবাসা, কনফিডেন্ট। তখন তো জাস্ট আমরা অফিসটা নিলাম, আমাদের ওরকম কোনো এমপ্লয় ছিল না, আমরা দুজন মেয়েই দেখা যাচ্ছে। তখন ওর বেবিটা মাত্র ছোট, তখন ওর বেবিকে আমার বাসায়, তখন আমার একটা হেল্পিং হ্যান্ড, এখনও সে আছে, সে খুব সাপোর্টিভ আমাদের জন্য। ওর নামটাও আমি বলি, সুলতানা ওর নাম। সো তখন দেখা যাচ্ছে যে ও আমার কাছে প্রায় 15 ইয়ার্স ধরে সে আমার কাছে আছে, সে আমার বাসার হেল্পিং হ্যান্ড হিসাবে আছে। তো ওর বেবিটাকেও আমার বাসায় নামাই দিয়েছে, আমার বেবি 2 ভাই বোন একসাথে থাকছে, ও আর আমি রাত 3টা-4টা পর্যন্ত বাইরে কাজ করতাম আমাদের গাড়িতে বসে, আমরা এবং গাড়িতে বসে খেয়েছি। তখন তো আমাদের কোনো অফিসের স্টাফ নাই, গাড়িতে রেখে আমরা কাজ করেছি। মানে ও হয়তো বসে 2 বেবিকে রেখেছে, হ্যাঁ ও হয়তো মানে 2 বেবিকে গাড়িতে নিয়ে বসে আছে, খাওয়াচ্ছে টাওয়াচ্ছে সবকিছু, ঘুমিয়ে পড়লে ওখানেই ওর সাথে কোলে আমি হয়তো কাজ করে আসলাম, কোথাও ওর দরকার সেখানে আমি আবার 2 বাচ্চাকে নিয়ে থাকতাম, মানে ও তখন গিয়ে কাজ করে এসছে, আমরা এরকমও করেছি। এছাড়া হচ্ছে কি আমার মা এত সাপোর্ট দিয়েছে, আমার মা সবসময় বলতো যে আমি তোমাকে প্রতিষ্ঠিত দেখতে চাই, তোমার বিয়ে হোক, এটা হোক, ওটা হোক, যেটাই হোক তোমার, হ্যাঁ সেটা না, আমি চাই যে তুমি একটা মেয়ে না, তুমি একটা মানুষ হিসেবে, যদি একটা ছেলে চালাতে পারে, তো একটা ছেলে সংসার চালাতে পারলে একটা মেয়ে কেন চালাতে পারবে না? এই জিনিসটা ছোটবেলা থেকে আমার মাথায় আমার মা দিয়ে রেখেছিল। আমি ওকে সবসময় বলতাম যে আমাদের যারা সিনিয়র ভাইয়ারা আছে, যে দেখো ওনারা তো ফ্যামিলি চালাচ্ছে, ওনার 2টো বাচ্চাকে ভালো স্কুলে পড়াচ্ছে, তো সে যদি এটা করতে পারে, তুই আর আমি পারবো না কেন? আমরাও পারবো। কারণ আমাদের ক্লাসে যেগুলো ছেলে মেয়ে পড়ছে বা আমাদের সিনিয়র যে ভাইয়ারা আমাদের সাথে শেষ করে গেছে, ওনাদের চাইতে অনেক ক্ষেত্রে তো আমরা ভালো নাম্বার পেয়েছি। তো আমি যদি পড়াশোনায় ভালো করতে পারি, আমার প্রেজেন্টেশন যদি ভালো হয়, তো সেক্ষেত্রে আমি কেন ক্যারিয়ারের ক্ষেত্রে ভালো করব না বা তাদের সমান কেন করতে পারবো না? তো আমরা সবসময় বলতাম যে চাকরি বাকরি করার চাইতে ছোট করে ব্যবসা করলেও, যখন মানুষ বলবে যে হ্যাঁ আমরা কোম্পানির মালিক, তো কোম্পানির মালিকরা যেই সাইডে বসায়, আমাদের ব্যবসা যদি ছোট হয়, আমরা সেই জায়গাটাতে জায়গা পাবো, স্থানটা ওখানে থাকবে। আমার একটা জটিল প্রশ্ন আছে, ধরো দুজন, মানে মেয়েরা এভাবে নেগেটিভলি নিও না, কিন্তু মেয়েরা সিদ্ধান্ত নেবার বেলায় অনেক বেশি মানে পারফেক্ট অথবা একদম নিখুঁতভাবে সিদ্ধান্ত নেয় যে আমি এইটাই করব বা এইরকমই হইতে হবে। তো দুটো মেয়ের হইলে তো কনফ্লিক্ট হওয়াটা খুব স্বাভাবিক, হয় কি না, হইলে কি করে? ও আমার মতামতকে সবসময় সম্মান করে, আমি ওর মতামতকে সম্মান করি। আমাদের মধ্যে কখনো এই জিনিসটা নিয়ে হয় না, আমরা দুজনকে বুঝি, কেন জানি না, এটা উপরওয়ালার আশীর্বাদ। আর এই জিনিসটা একদিনে হয়নি। ও যেমন আমার জন্য, মানে বললো না যে আমি ওর জন্য অনেক করেছি। আমি যখন অসুস্থ ছিলাম, তো আমাকে রাত 3টার দিকে হসপিটালে নিতে হয়েছিল, আমরা পৌঁছানোর আগে ও হসপিটালে গিয়ে সব কিছু রেডি করেছে এমার্জেন্সিতে। আমার বেবি যখন অসুস্থ ছিল তখন হসপিটালে থাকা, আমার মেয়ে 2 মাসের সময় হাসপাতালে ছিল, এবং আমার হাজব্যান্ড যখন দেশের বাইরে ছিল, তখন তো আমার অনেক ধরনের, মানে হয় না বেবি আসার সময় তো মানুষের অনেক ধরনের হেল্প লাগে, অনেক ধরনের মানে ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়। তো এই সময়গুলোতে সবচাইতে একটা ছেলে থাকলে যেরকম সাপোর্ট দেয়, তো আমার কখনো মনেই হয়নি যে আমার ফ্যামিলিতে ওই সময়, যে আমার বাপিও তখন বাইরে ছিল, তো আমার যে কোনো একটা মানে ছেলে নেই, আমার ভাই ছোট ছিল, মানে এটা আমি ফিল করিনি। যে আমার ফ্যামিলিতে আমার মনে হয়েছে যে হ্যাঁ একটা দায়িত্ববান পুরুষই রয়েছে, ও এভাবে করে দায়িত্ব পালন করেছে। তাসনিম নারী দেহে পুরুষ। আচ্ছা, তোমাদের নিয়ে তো মার্কেট অনেক জেলাসি, অনেক গসিপ কাজ করে ইন্ডাস্ট্রির মধ্যে, বলো না? সো এখান থেকেই আর কি, যে অরুতাসটা তখন থেকেই আমাদের কাজ করা। এবং আরেকটা কথা বলবো, এটা না বললেও নাই, ওর হাজব্যান্ড ভাইয়া, প্রমোদ ভাইয়া, এবং আমারও হাজব্যান্ড
নূর, না নূরের সাথে বলে আমার না। কথা হয়েছে। হ্যাঁ, কথা হয়েছে, মানে আমাদের ভিডিওতে কথা হয়েছে, দেখা হয়েছে। জেন্টলম্যান। হ্যাঁ, সো আমরা যখন পড়াশোনাটা, কিন্তু আমাদের তো বিয়ে হয়ে গিয়েছে যখন আমরা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে, দুজনেরই আমাদের ওরকম সময় বিয়ে হয়ে গিয়েছে। সব সুন্দরীদের ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মধ্যে কোটা শেষ বিয়ে। সো আমাদের দুইজনের হাজব্যান্ডই খুব সাপোর্টিভ ছিল এই ক্ষেত্রে, মানে অ্যাজ এ হাজব্যান্ড তারা চেত যে না তোমরা পড়াশোনা করো, এবং আমি আমার বিয়ের পরে অনার্স কমপ্লিট করেছি, MBA কমপ্লিট করেছি। আমার হাজব্যান্ড বলেছে পড়াশোনা করো, যখন মানে অ্যাজ এ প্রমোজ ভাইয়াও খুব সাপোর্টিভ, লেখাপড়ার জন্য কোনো কিছু নাই। আমরা পড়াশোনা শেষ করেছি দুজনের, খুব আমরা আমাদের হাজব্যান্ডের কাছ থেকে সাপোর্ট পেয়েছি, এবং ব্যবসাও যখন আসছি তখনও তাদের কাছ থেকে সাপোর্ট পেয়েছি। মানে তারা চেয়েছে যে দুইটা মেয়ে সুন্দর মতো এগিয়ে যাক, কারণ একটা যদি ফ্যামিলির সাপোর্ট না থাকে কখনো কিন্তু এই পর্যায়ে এসে দাঁড়ানো যায় না। তারপর হচ্ছে যেটা বললো যে অরূপার মা, যাকে আমি মা বলে ডাকি, বাপি যাকে আমি বাপি বলে ডাকি, সো ওনারাও আমাদেরকে মানে মানে কি বলবো, মানে কোনো সাপোর্টে তারা কোনো গ্যাপ রাখেনি আমাদের সাপোর্ট করা থেকে। আমরা রাত 2টাও বাসায় এসেছি, মা জেগে বসে আছে আমাদের খাওয়া নিয়ে, যে আমরা কাজ করে আসছি। এভাবে কাজ করতাম, প্রথম দিকে আমাদের খুব শুনতে হতো যে আমরা আসলে কাজ পাই কারণ আমরা দুটো মেয়ে। কারণ জেনারেল দৃষ্টিতে এইভাবেই ব্যাখ্যা হয়। হ্যাঁ, নিশ্চয়ই কোথাও কোনো বেনিফিট তারা দেয়, এই জন্য তারা কাজ পায় বা এরকম কিছু। কিন্তু আমরা যাদের কাজ করেছি এখন পর্যন্ত, বেশিরভাগ আমাদের আসলে মানে অ্যাপার্টমেন্ট ইন্টেরিয়রটা অনেক বেশি হয়ে থাকে। বিভিন্ন বয়স্ক মানুষ যারা কাজ করেছি বা অনেক রিটায়ার্ড পার্সনদের কাজ করেছি, তারা আমাদেরকে সন্তানের মতন ভালোবাসে এখন পর্যন্ত। মেয়েরা কাজ করলে, হ্যাঁ আমি একটা গল্প শোনাবো আপনাকে, যে আমাদের একজন আঙ্কেল আছেন, ওনার আমরা ঢাকায় কাজ করেছি, এরপর ওনার সিলেটে কাজ করেছি। তো আঙ্কেল আন্টি তো যখন দেশে আসেন, ওর ছেলের জন্য একটা লাগেজ, আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য একটা লাগেজ, দুটো লাগেজ আমাদের দুজনের জন্যই আসে। চকলেট থাকে, অনেক কিছু থাকে, চকলেট থাকলে এরপর আমার জন্য, আমাকে মেয়ে, ওকেও মেয়ে, দুজনকে মেয়ে বলেই তারা সম্মান। আমাকে তো অরু বলেই ডাকে আদর করে, আর ও তো হচ্ছে গিয়ে আমার মেয়েই। মানে আমাদের দুজনকে এত ভীষণ তারা ভালোবাসে। এবং তাদের ঢাকার কাজের পরে যখন আমরা সিলেটে কাজ করেছিলাম, ওনারা যে আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে এটা আমাদেরকে বলারও প্রয়োজন বোধ করেনি। টাকা পাঠিয়ে দিয়েছে, আমরা ভাবছি যে কি ব্যাপার, হ্যাঁ, যে এই টাকাটা আসলে কোথা থেকে আসলো আমরা তো বুঝতে পারছি না অ্যাকাউন্টে। এরপরে উনি মনে হয় ওই দিন সারাদিন যাওয়ার পরে আমাদেরকে ফোন দিয়ে তারপরে বলেছে যে তোমাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে। মানে আর বরং তো উল্টো হয়, ক্লায়েন্টের কাছে টাকা জন্য বই থাকতে হয়। হ্যাঁ, তো আমাদের খুব গুড এক্সপেরিয়েন্স আমাদের, আলহামদুলিল্লাহ আমাদের ক্লায়েন্টের সাথে। আমরা বাংলাদেশে প্রায় প্লাস 100+ অ্যাপার্টমেন্ট আমরা ইন্টেরিয়র করেছি, 100-র উপরে। হ্যাঁ, বাট আমাদের খুব গুড রেপুটেশন, আমাদের ক্লায়েন্টরা আমাদেরকে অনেক ভালোবাসে। হ্যাঁ, বলো না। আমরা এই ভালোবাসাটা, এই জায়গাটা ধরে রাখতে চাচ্ছি, আমরা পাই। সো আঙ্কেল মাইক নিবা, কথা বলার সময় অবশ্যই মাইক নিবা। আচ্ছা, যে আমরা যে আরেকটা ক্লায়েন্টের যে কথা বলেছি, ওনার আমাদের আঙ্কেল আন্টি লন্ডনে, এবং আমি তাকে বাবাই ডাকি বলতে গেলে, বাবার, কেন তার বাবা। দাঁড়াও না, কমেন্ট নিচ্ছ, আমারও দাও। আমি নিশ্চিত, তুমি নিশ্চিত থাকো, এটুকু আমি অবশ্যই দিব ভিডিওতে। কেন কি বলো না, ওই পমেটের গল্পটা বলো তুমি, ওই ভ্যাজলিন কিনে দেয়, লিপস্টিক কিনে দেয়, এটুকু বলো। হ্যাঁ, এটাও বলবো। তো আমি আঙ্কেলেরটা আগে শেষ করি। সো উনার নামও রানা, আমার বাবার নামও রানা। সো কোইন্সিডেন্টলি দুজনের নামই রানা। তো আমি যখন মানে যে আমেরিকাতে যাচ্ছি, মানে আমি যে আমার বাচ্চা নিয়ে যাচ্ছি আমার হাজব্যান্ড সহ, যে ওখানে কয়েকদিন থাকবো, উনি লন্ডন থেকে চলে আসছে 2 দিনের জন্য আমাকে বিদায় দেওয়ার জন্য বাংলাদেশে। সো এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট রিলেশন। ইটস নট ক্লায়েন্ট এনিমোর। শুধু ক্লায়েন্ট না, মানে এবার বুঝেন যে সে কতটুকু ভালোবাসে আমাদেরকে। সে 2 দিনের জন্য চলে আসে, এবং আন্টি যদি কখনো দেখে যে অরূপা ফেসবুকে অ্যাক্টিভ না বা কোনো সমস্যা, অরূপাকে পাচ্ছে না, আমাকে ফোন দিবে, অরূপা ঠিক আছে তো, অরূপা। তারপরে আমি এটা শেষ করে নেই, তারপরে হচ্ছে আপনি কেটে দিয়েন, কিন্তু আমি না, অবশ্যই কাটবো না। আচ্ছা, তারপরে হচ্ছে আমি যখন আমেরিকাতে গেলাম, আমাকে আমেরিকাতেও দেখতে আসছে, যে আমি যখন ওখানে খুব কান্নাকাটি করতাম প্রথম গিয়ে, আমার ভালো লাগছে না, আমাকে ওখানেও দেখতে আসছে। ওখানে কি প্লেট ধুইতে হইছে? হ্যাঁ, প্লেট ধুইতে হয়েছে, হাঁড়ি ধুইতে হয়েছে, সব ঝাড়ু দিতে হয়েছে, বাথরুম ক্লিন করতে হয়েছে, সব করতে হয়েছে, আমার বাসায় সব কাজ করতে হয়েছে।
কেন করতে হইছে বলো কেন করি তো এখনো করি। তুমি এত বড় লোকের মেয়ে, সারা জীবন সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছো, তো এতগুলা কাজের লোক বাসা ভর্তি, সে বিদেশে গিয়ে ঝাড়ু দিতেছে, তো চিন্তা করতে মজা লাগে। আমি দিন আনি দিন খাই। জানেন ওখানে গিয়ে এটা বলতো আমি মার বইয়ের পর যদি কেউ মাইক না নেয়, কান্না করতো ওখানে, আমি এখানে কান্না করতাম। ভাই প্লিজ এটাও নেবেন যে আপনার একটা মাইক কেন? আমি অনেক চেষ্টা করতেছি 4টা মাইকের সেট কেনার জন্য, বাংলাদেশে আমি কোথাও পাই নাই। তাই না? দেখেন ভাইয়ার হচ্ছে কি এত বড় লোক একটা মানুষ, আমার দেখো তিনটা মাইকের সেট, কিন্তু 4টা একটা কাটবে না, এইজন্য বলে দিলাম। অবশ্যই আমি তো গরিব মানুষ। তুমি কথা বইলো না, ভূমিকম্প হয়ে যাবে। আমাদের আঙ্কেলের কথাটা বলি না, বললেই না, সেটা তো মানে গেল যে ওকে যেভাবে করে ওর সাথে দেখা করে গেছে। আর আমি অসুস্থ হয়েছিলাম মাঝখানে, বেশ খুব অসুস্থ ছিলাম। আন্টি আমার যখন শুনেছে ওর কাছ থেকে যে আমি অসুস্থ, আন্টি ওখান থেকে আয়াতুল কুরসি পড়ে রেগুলার আমাকে ফোনে ফু দিত। তো এটা হচ্ছে ক্লায়েন্টের সাথে আমাদের সম্পর্ক। শুধু এটা বলবো না, আমাদের আরও অনেক আঙ্কেল আছে। আমাদের বদরোজা একজন আঙ্কেল আছে, আন্টি আছেন, তারপরে এছাড়া আমাদের কুমিল্লার আর একজন আছেন, উনিও এরকম। আমি যে একদিন আমি ওনাকে স্লিপ দিতে পারিনি, উনি যে টাকা ডিপোজিট করেছে ওই দিন সামহাও অফিস বন্ধ ছিল বা কিছু একটা, উনি বলেছে যে প্রথম আসলে ক্লায়েন্ট তো এরকম থাকে না, প্রথম ক্লায়েন্ট খুব কড়া থাকে যে না এটা আগে দিয়ে দিবা, ওটা আগে করবা, এরকম। তো ওই আঙ্কেলটার কিন্তু সেকেন্ড টাইমে ওটা ছিল, যখন উনি আমাদের টাকা পাঠিয়ে উনি হচ্ছে গিয়ে পরে দেরি করে বলেছে যে জানি ওদের কাছে আছে যে এটা মানে সেফ, আমার কাছে থাকা ওদের কাছে থাকা একই জিনিস। তো ওই আঙ্কেল ওরকম, কুমিল্লার আঙ্কেল, যে পাঠিয়ে দিয়েছে যখন, আমি বলছি আঙ্কেল আজকে তো স্লিপটা আপনাকে দিতে পারছি না, আমি কালকে দিয়ে দেবো অফিস আওয়ারে, একটু আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি এমনিতে। তো বলছে যে তুমি এটা নিয়ে টেনশন করো না, টাকা তো অরুতাসের অ্যাকাউন্টে গেছে না, তো অরুতাসের অ্যাকাউন্টে টাকা যাওয়া আর আমার অ্যাকাউন্টে টাকা থাকার মধ্যে কোনো তফাৎ নেই। কিন্তু আমি যতদূর জানি, কালকে আমি শুনছিলাম মানে গল্পের মধ্যে যে কেউ একজন আছে যে ক্লায়েন্টের বাজেটের চেয়ে বেশি কাজ করে দিয়ে আসে নিজের পকেট থেকে, একটু বলো না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অরূপা দত্ত। সে হচ্ছে গিয়ে আমি যখন অফিসে, দুজনের ক্যারেক্টারিস্টিক তো দুই রকম, ব্যাপারটা বলো। আমি হচ্ছে অফিসের ফাইন্যান্স আর মার্কেটিংটা দেখি, ও ডিজাইন দেখে, ডিজাইন এগুলো সব ও দেখে। এখন ও সবই দেখে, মানে ও সবই বলতে গেলে ও ডিজাইনটাও দেখে, ফাইন্যান্সটাও দেখতে হয়। কারণ আমি এখন ফিজিক্যালি 3 years ধরে বাংলাদেশে নাই, আমি দেশের বাইরে। আমি এটাও বলবো, দেশের বাইরের কথাও বলবো। তো হচ্ছে গিয়ে তো এটা ও দেখে। তো যখন আমাদের হচ্ছে, যখন আমি এখানে ছিলাম কোম্পানির সাথে, যখন একসাথে কাজ করতাম, তখন একটা ক্লায়েন্টের বাজেট হলো, ক্লায়েন্টকে কাজ করে দিচ্ছি। সো অ্যাট দ্য এন্ডে আমাকে আমার অফিসের কেউ বলছে এইটা 2টা নতুন জিনিস ইনক্লুড করা হয়েছে। এমন বলিস না, না না এমন বলছি, বলো না, ইনক্লুড করা হয়েছে। আসলে কি কে ইনক্লুড করেছে? বলে অরূপা আপু ইনক্লুড করেছে। আচ্ছা ঠিক আছে, ওদের সামনে তার কিছু বলতে পারি না, মনেরটা মনেই আছে। আচ্ছা, তারপর আমি ফোন দিলাম, তুই এর 2টা ওখানে বুঝছিস ওটা দেখতে ভালো লাগছে না, তো ওটা খালি, তাই ওটা ওনাকে 2টা ইনক্লুড দিলাম। সে যে তাহলে আমার এখানে তুই ক্লায়েন্টকে আগে আমি বাজেটে দিতাম, এটা লাগবে। আচ্ছা ঠিক আছে থাক, অসুবিধা নাই। আচ্ছা তোর যদি প্রবলেম হয় তাহলে এটা আমি আমার স্যালারি থেকেই কেটে দিব কোম্পানিতে। ও হচ্ছে এই ধরনের একজন পাবলিক, ও কাজটাকে, ও ক্লায়েন্টকে, এইরকম ব্যবসায়ী হইলে তো লাঠে ওঠে না, মানে ও এরকম, ও নিচে একটা জিনিস সুন্দর লাগতে হবে না, মানে আমার নিচের চোখে ভালো লাগছে না, আমি আরেকজনকে কিভাবে ডেলিভারি। সো ও হচ্ছে কি এত পারফেকশনিস্ট, ও হচ্ছে ক্লায়েন্টকে, ওর যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা ভালো না লাগবে, আমরা বাজেট টাজেট সব দিয়ে দিয়েছি, সব শেষ, তারপরে ওর মনে হচ্ছে করার পরে একটা নতুন কিছু বা 2টা কিছু ইনক্লুড করতে হবে, ওইটা সে কোম্পানির কোনো দিনও দেখবে না যে ওইটা কি আমাদের লস হচ্ছে না প্রফিট হচ্ছে, ওর কাছ থেকে হলেও ও দিয়ে আসবে। দ্যাট ইজ অরূপা দত্ত। আমার অফিসটা একটু করে দাও প্লিজ, আর বাজেটটা আগে দিও। আমি গরিব মানুষ। এনিওয়ে, আমি গসিপের কথাগুলো শুনতে যাচ্ছিলাম। ইন্ডাস্ট্রিতে তোমাদের নিয়ে অনেক প্রকারের কথাবার্তা হয়, যেটা কেমন করে কাজ করতেছে, কি কাজ করতেছে, এবং তোমাদের বন্ধুত্ব নিয়ে অনেক কথা হয়। হ্যাঁ তাই না? অনেক কথা হয়, আমাদের কানেও আসে। যখন আমি বাইরে ছিলাম 3 years, তখন আমার কাছে কথাও আসছে যে অরূপা একা বিজনেস দেখছে, আমি তো দেখছি না, এটার প্রফিট কিভাবে শেয়ারিং হচ্ছে,
এটার পার্সেন্টেজ কিভাবে হচ্ছে। তখন আমি বলছি, মানে আমিও বলেছি, ও বলেছে, মানে কেউ আমাদের মাঝখানে আর আসতে পারেনি, কারণ আমাদের দুজনের রিলেশনটাই অনেক স্ট্রং বন্ডিংয়ে। তো অনেকে বলছে এটা কেউ হলো কি দিত নাকি, এইভাবে তুমি 50% আমি শেয়ার হোল্ডার, 50% সেই শেয়ার হোল্ডার। কান ভাঙানোর অনেক মানুষ থাকে না, আচ্ছা না, যে এভাবে করে করা দরকার কি, সে তো নেই, বা তুমি তো আরেকটা পার্টনার নিতে পারো। সো তখন মানে যখন তুমি বিদেশে রয়েছো তখন? হ্যাঁ, বিদেশে রয়েছি, কাজ করছে না কেন, 50% শেয়ার তোমার ও পাচ্ছে, আমি শেয়ার নিচ্ছি, আমার স্যালারি আসছে, আমার শেয়ার আসছে, সবই তো। অফিসে তুমি নাই, অফিসে আমি নেই, কিছুই করছি, বিদেশে থালা বাসন মাজতেছি। যখন আমার আসলে যেই সময়টাতে কেউ ছিল না, সেই সময়টাতে যেই মানুষটা আমাকে সাপোর্ট দিয়েছে, তো সারা জীবন তার কাজ করার প্রয়োজন নেই, কারণ সেই মানুষটা না হলে আমি শুরুই করতে পারতাম না। বাহ বাহ বাহ, খুশি হইছি কথাটা শুনে। তো এইটাই হচ্ছে আমাদের বন্ডিং। আর হচ্ছে তখন আমি বলেছি যে এই আমাকে যখন বলছে যে অরূপা, এরকম কথাও আসছে যে তুমি এখানে নাই, অরূপা সব করছে, এটা একদিন এই ফাটলটা আসবে, দ্যাট ও সব করছে তুমি নাই, একদিন এরকম কথা আসবে। তখন আমি তখন আমি বলছি যে আমি এইটুক বিশ্বাস রাখি কোনোদিনও এসব কথা আসবে না, আর আমাদের মধ্যে এই জিনিসটাও নাই, কোনোদিনও নাই। আর ওর সম্বন্ধে কেউ, আমার সম্বন্ধে যদি কেউ কোনোদিন ওর কাছে কেউ কিছু বলছে, ও তাসমিন বলছে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই, ও অরূপা বলছে আচ্ছা ঠিক আছে। সো আমরা ওই রোডটাই দেই নেই কাউকে এন্টার করার জন্য আমাদের মিডলে, সেই জন্যই এটা আজকে অরুতাস। আর আমি এটা বলবো আজকে যে এই যে আমি 3 years নাই, একটা আমি হলেও আমি বলবো যে একটা মেয়ে মানুষ, সে, আমিও একজন মেয়ে মানুষ, তো একটা মেয়ের কিন্তু তার সংসারের সাথে সাথে ব্যবসা, বাচ্চা, মানে সব কিছুরই একটা রেসপন্সিবিলিটি আছে। একটা পুরুষ মানুষের যেমন বাইরে কাজ করছে, ঘরে ওয়াইফ আছে দেখছে, কিন্তু একটা ওয়াইফের কিন্তু তার বিজনেসও টেক ওভার করতে হচ্ছে, বাচ্চাও টেক ওভার করতে হচ্ছে, সংসারও টেক ওভার করতে হচ্ছে, মা বাবাকেও দেখতে হচ্ছে, এভরিথিং অলরাউন্ড। যেখানে এখানে আমাদের পার্টনারশিপের বিজনেস প্রতিষ্ঠান, আমি একজন নাই, বিহাফ অফ মি, সে যেভাবে কোম্পানিটাকে ধরে রেখে এবং এই প্রতিষ্ঠানকে এই পর্যায়ে এনে দাঁড়া করিয়েছে আজকে অরুতাস, আমি রেখে গিয়েছি একটা পর্যায়ে 3 yearsের, এটার আরেকটা স্থানে এসে এটা স্ট্যান্ড আপ করেছে। সো এটার মানে সম্পূর্ণ ক্রেডিট গোজ টু অরূপা, এবং আমি এটার জন্য ওর কাছে সারা জীবন অসংখ্য কৃতজ্ঞ থাকবো। আমি শেষের দিকে আসতে চাই অরূপা, এই দুটা মেয়ের বন্ধুত্ব, দুটা মেয়ের সম্পর্ক অনেক ভরসা, অনেক সাপোর্ট, অনেক প্রশ্রয়, অনেক আশ্রয়ের দাঁড়িয়েছে। এই জার্নিটা তো সহজ কি ছিল আসলে এতটা, যতটা শুনতে লাগছে? সম্পর্ক আসলে যত্নের একটা জায়গা। আমি যদি মনে করি আমি কারোর সাথে সম্পর্ক রাখবো, তাহলে যাই হয়ে যাক না কেন আমি সেটা বোঝার চেষ্টা করব, সেটার যত্ন করব। যদি এটাকে মেরামত করার প্রয়োজন হয় আমি সেটাকে মেরামত করব, কিন্তু আমি সেটাকে ভেঙে যেতে দিব না, ছুঁড়ে ফেলে দিব না, আমি আমার কাছেই আগলে রাখবো। তো আমাদের সম্পর্কটা আসলে আমার কাছে এরকম খুব দামি। আমার কাছে টাকা পয়সা দামি না, আমাদের কাছে আমাদের কি প্রফিট হলো কি হলো না, কি শেয়ার করলাম তা না। আমি ওকে বোন বলে মনে করেছি, ও আমার বোন। আমার ভাই বোনকে আমি যেভাবে দিতাম করতাম, আমি তখন ওর জন্য সেটাই করব। অনেক সময় করে না বড় বোন ছোট বোন, কেউ না কেউ তো করে। ও আমাকে আসলে ওভাবে আগলে রাখে বোনের মতন, আমি ওকে আগলে রাখি। আমাদের দুজনের কাছে টাকা পয়সা, সম্মান, ফেম, এগুলো সব কিছুর চাইতে আমাদের দুজনের এই যে সম্পর্কটা, যেটা উপরওয়ালা নিজে হাতে তৈরি করে দিয়েছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের যদি কোনোদিন ব্যবসা ছেড়ে দিতে হয়, অন্য কোনো সেক্টরে যদি আমাদের যে কোনো একজনের স্যাক্রিফাইস করতে হয় আমরা করব, কিন্তু আমরা দিন শেষে চাইব আমাদের এই যে পারিবারিক একটা সম্পর্ক, দুজনার মনের যে আমরা যে সোল সিস্টার, এটা যেন আমাদের টিকে থাকে। তো যত্নটা আসলে এখানে দুই তরফ। আমি একা যত্ন করিনি, ও যেমন যত্ন করেছে এই সম্পর্কের, আমি যত্ন করেছি। ওর যখন সাপোর্ট দরকার ওর মুখ ফুটে বলা লাগে না, আমি যখন সাপোর্ট দেই ঠিক ওরকম আমার যখন সাপোর্ট দরকার, ও আমাকে যে পরিমাণ মেন্টাল সাপোর্ট দিয়েছে, আমি এই সাপোর্ট আমার লাইফে কারো কাছে পাইনি, কারো কাছে না হাজবেন্ড না বাবা মা। হ্যাঁ, ও তো অনেক ক্ষেত্রে, আমি আমার মাকেও বলি যে মা অনেক ক্ষেত্রে তো
ও আমার মার যা যা শেখানো দরকার ও আমাকে শিখিয়েছে ওগুলো। ফর দ্য লাস্ট তাসমিন, শেষ যদি আমাদের কিছু বলার থাকে। আর আরেকটা কথা বলবো, যখন আর কি যে অরুতাসটা আমরা মানে স্টার্ট করতে যাচ্ছি, তখন ওকে আমি একটা কথা বলছি যে আমি মানে অ্যাটলিস্ট আমি তো একটা, মনে করেন আমার বাবা মারা গিয়েছে, আমি আমার বাবার কিছু ইনহেরিট করেছি, আমি একটু স্টেবল লাইফে আছি। আর ওকে আমি দেখেছি খুবই মানে আত্মসম্মান একটা মেয়ে, কখনোই কারো কাছে, এটা হাজব্যান্ড হোক বা বাবা মা হোক, কারো কাছ থেকেই যে কখনো কিছু বা ফ্রেন্ড সার্কেল হোক, ও কিন্তু কখনো মুখ ফুটে কিছু চাবে না, নেভার, ও কোনো দিন চায় না। ও যতক্ষণ নিজেরটা সম্ভব ও অতক্ষণই ওটা করে। তখন আমি ওকে একদিন যেতে যেতে বলছিলাম গাড়িতে যে অরূপা, আমি এই অরুতাসটাকে আমি আমার থেকে আমি বেশি তোর জন্য চাই, যে আমি একদিন এটাকে এত বড় দেখতে চাই যে তুই যেন স্বাধীনতাভাবে চলতে পারিস। মাশাআল্লাহ। সো আমার আল্লাহর কাছে এটা মানে আমি অশেষ মানে কৃতজ্ঞতা যে আজকে আমি এটা বলেছি, কিন্তু এটাকে সাকসেস করার পিছনে ওর হাত, অরূপার হাত। আমি এটা ওকে সাপোর্ট দিয়েছি, বাট এটাকে বড় করার পিছনে, এটাকে শ্রম দিয়ে আজকে এই পর্যায়ে এনে আজকে আমাদের অরুতাস আজকে এই পর্যায়ে আমাদেরকে সবাই চিনে, আমরা আজকে কাজ করছি মার্কেটে। সো এটার জন্য অল ক্রেডিট গোজ টু হার। সে দিন নাই রাত নাই এটা নিয়ে কাজ করেছে, কোনো দিন সে মানে চিন্তা করে নাই যে আমি এটা কেন করব বা এটা তো ও করুক, এটা তো আমি, মানে আমাদের ভিতরে এই জিনিসটা কোনো দিনও নাই। দ্যাটস ওয়াই আমরা আজকে অরুতাস। মাশাআল্লাহ। আমি শেষ করি, অ্যান্ড অনেস্টলি আই ফেল্ট গুড অ্যান্ড ওয়েটি ইনসাইড। আমার খুব ভালো লাগছিল, আমার ভেজা ভেজা লাগছিল ব্যাপারটা। দুটা মেয়ে, যখন আমি নিজে তো কন্যা সন্তানের বাপ, আমি আমার কাছে অনুভূতিটা সুন্দর অনুভূতি যে একটা মেয়ে আর একটা মেয়ের সাপোর্ট সিস্টেম হতে পারে, ওয়ার্ক পার্টনার হতে পারে, জীবনের সবচেয়ে বড় সঙ্গীটা হইতে পারে। ইট উইল গিভ এ গুড বাজ অ্যান্ড উই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আর আমরা চাই যে আমাদের যে 3টা বাচ্চা, ওর মেয়ে অরূপা, আমরা সবাইকে বলি আমাদের 3টা বাচ্চা, আমাদের একটা মেয়ে 2টা ছেলে। আমার ছেলে ইহান ভিয়ান, ওর মেয়ে চারভি। তো ওরা যেন সামনে আমাদের যে রিলেশনটা, ফ্যামিলির এই বন্ডিংটা যেন সারা জীবন ক্যারি আউট করতে পারে। এটাই আমাদের, সবাই আমাদের জন্য দোয়া করবে। কারো নজর না লাগে, কালা টিকা দিয়ে দিতে হবে। এন্ড থ্যাংক ইউ যারা দেখলেন। আমি শুধু ওই অনুভূতিটা আপনার ভেতরে রাখতে বলবো যে অনেক তো হইল স্বার্থের দ্বন্দ্ব, অনেক হইল টানাপোড়েন, ছেঁড়া কাটা, সম্পর্ক নিয়ে বিশ্লেষণ। যদি হুট করে পাওয়া কোনো সম্পর্ক আত্মীয়তায় বদল করে রূপটা, এর চেয়ে সুন্দরতম কিছু হইতেই পারে না। চলে যেতেও মানুষের হেল্প লাগে, দুনিয়াতে আসতেও মানুষের হেল্প লাগে। এই খাটিয়াটা ধরার জন্য চারপাশে 4 জন মানুষ দরকার হয়। কেউ একা বাঁচতে পারে না, না আসতে পারে না যেতে পারে। মাঝের এই সময়টাতে আমি আপনি অনেক বেশি একা দ্বীপের মতো, গাছের মতো। সম্পর্কের এই বোধটা, অনুভূতিটা, ভালোবাসাটা আমাদেরকে বেড়ে উঠতে, বাড়িয়ে উঠাতে হেল্প করুক মানুষকে। একজন আর একজনের ছায়া হয়ে যেন থাকতে পারে। আল্লাহ আপনাদের ভালো রাখুক, প্রত্যেকে ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর শেয়ারিং লাভ। আসসালামু আলাইকুম।